রাধিকা মিতালি সেনের সঙ্গে তার অফিসে গিয়ে কন্ট্রাক্টে সাইন করলো। প্রথম দিন থেকে তার ট্রেনিং শুরু হয়ে গেল। ও ফোন করে লাকিকে সব কথা জানালো। বিকেল 3:30 নাগাদ লাকির সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সে ভাবলো হস্টেলে গিয়ে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারবে। লাকি হস্টেলে যাওয়ার উদ্দেশ্যে বের হতেই তার ঠিক সেই সময় ফোন বেজে উঠল। ফোন তুলতেই অন্যদিকে সায়নীর গলা পাওয়া গেল। সায়নী লাকির উপর চিৎকার করে উঠে বলল, কি ব্যাপার লাকি, তুই কি জানিস না যে বাস্কেটবল কম্পিটিশন চলছে? বাস্কেটবল কোর্টে তাড়াতাড়ি আয় আর আমাকে জিনিসপত্র তুলতে সাহায্য কর, আমি একা এত কিছু করতে পারছি না। সায়নীর চিৎকারে লাকির কিছু যায় আসতো না। সে সায়নীর ওই রকম কথাবার্তা শুনে অভ্যস্ত ছিল। কলেজে যখন বাস্কেটবল কম্পিটিশন হতো তখন চিয়ার লিডিং এর কাজটা সায়নীর দলের মেয়েরা করত, আর লাকি ছিল সেই দলের একমাত্র ছেলে। লাকি ছাড়া অন্য কেউ ভারী ভারী জিনিসপত্র তোলার কাজে এগিয়ে আসতো না। সায়নীর ডাক পেয়ে লাকি নিজের মত পরিবর্তন করে বাস্কেটবল কোর্টের দিকে এগিয়ে গেল। কোর্টে পৌঁছে লাকি দেখল পরিবেশ খুবই মনোরম। সায়নী ছাড়াও ওখানে আরো 7-8 জন মেয়ে ছোট ছোট স্লিভলেস টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে। সবাইকে দেখতে খুব স্মার্ট আর সুন্দর লাগছে। তার মধ্যে সায়নী হলো সব থেকে সুন্দরী। তার লম্বা ফিগার, পাতলা কোমর যে কোনো হিরোইনকে হার মানানোর পক্ষে যথেষ্ট ছিল। সবাই তাদের জিনিসপত্র তোলার জন্য লাকির অপেক্ষা করছিল। লাকি ওখানে পৌঁছানোর পর সায়নী ওকে দেখে হেসে বলল, আরে লাকি, তুই আগের মাসে কোথায় চলে গেছিলিস? হ্যাঁ, তোর তো কোনো পাত্তাই ছিল না। 1 মাস সায়নীর সঙ্গে লাকির দেখা সাক্ষাৎ হয়নি, আর সায়নী জানতো না যে লাকি কোথায় গেছে। লাকিও সায়নীর দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আমি বাইরে বেড়াতে চলে গেছিলাম। একসঙ্গে অতগুলো সুন্দরী মেয়েকে দেখে লাকির মুডটাও ভালো হয়ে গেল। সে যেচেই কাজ নিয়ে বলল, আমি এক্ষুনি এই সমস্ত জিনিসপত্র বাস্কেটবল কোর্টে রেখে দিচ্ছি। জিনিসপত্র রাখতে রাখতেই লাকি সায়নীর সঙ্গে কথা বলল। বাকি মেয়েরা ওর পেছনে আসছে। সায়নী নিজের জামা কাপড় ঠিক করে লাকিকে জিজ্ঞেস করলো, তোর কাছে বেড়াতে যাওয়ার মতো পয়সা আছে? আমার তো মনে আছে শেষবার আমরা যখন হোটেলের বাইরে দেখা করেছিলাম তুই 10 টাকার জন্য আমার কাছে হাত পেতেছিলিস। পেছনে একটা মেয়ে ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, আরে সায়নী, তুমি জানো না লাকির কাছে লাক্সারি কার আছে? আর যার কাছে লাক্সারি কার আছে সে পয়সা খরচ করে বেড়াতে যেতে পারবে না। এই কথায় বাকি মেয়েরাও হেসে উঠল। সায়নী ওদের বলেছিল লাকির কাছে যে গাড়ি আছে সেটা লাকির নিজের নয়। এই কথাটা লাকি নিজেই সায়নীকে বলেছিল। এটা শোনার পর সায়নীর লাকির সম্বন্ধে যে ধারণা ছিল সেটা দূর হয়ে গেছিল। এখন লাকিকে নিয়ে মজা করতে তাই তার কোনো সংকোচ হলো না। লাকি চুপচাপ ওদের কথা শুনলো আর কোর্টের দিকে এগিয়ে গেল। লাকির এক হাতে একটা বড় ডাব্বা রয়েছে। ওর পেছনে বাকি মেয়েরা আসতে থাকলো। কোর্টে গিয়ে লাকি দেখলো ঈশান এবং আরো কয়েকজন প্লেয়ার বাস্কেটবল ম্যাচের আগে ওয়ার্ম আপ করছে। ওদের মধ্যে বিক্রমও রয়েছে। বিক্রম লাকিকে দেখে হই হই করে বলে উঠল, আরে দেখ দেখ কে এসেছে, এ তো ডুমুরের ফুল পুরো। কলেজের নামি দামি চোর এসেছে আমাদের মধ্যে। কিরে, 20 লাখ টাকা শেষ হয়ে গেল যে তুই আবার এখানে খাটতে চলে এলি? এই 1 মাস কোথায় ছিলি বলতো? কোথাও দেখা যাচ্ছিল না তোকে, পুরো উধাও। বিক্রমের কথা শুনে ঈশান এগিয়ে এলো এবং সে হাসতে হাসতে লাকিকে ব্যঙ্গ করে বলল, বিক্রম, এটা তুই কি বলছিস? তুই কি জানিস না প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে কি বললেন সেদিন? চোর তো অন্য লোক, আর সে তো ধরাও পড়ে গেছে। যার কাছে এত দামি লাক্সারি কার আছে তাকে তুই চোর বলছিস? এই কথা শুনে বিক্রম বলল, একদম ঠিক কথা, এখন থেকে লাকিকে আমরা লাক্সারি কারের মালিক বলেই ডাকবো। আরেকটা ছেলে বল নিয়ে প্র্যাকটিস করতে করতে বলল, হ্যাঁ ভাই, লাকির ব্যাপার স্যাপারই আলাদা। ঈশান লাকির কাছে এসে তাকে ব্যঙ্গ করে বলল, লাকি, আজকে তুই তোর গাড়ি নিয়ে আসিসনি? এই ডাব্বাটা তো ওর মধ্যে করে নিয়ে আসতে পারতিস। এত বড় গাড়ি থাকা সত্ত্বেও শুধু শুধু এটাকে বইতে হচ্ছে কেন তোকে? লাকি ডাব্বাটাকে নিচে রাখতে রাখতে বলল, গাড়ি তো ওয়ার্কশপে আছে, খারাপ হওয়ার পর আমি আর ওটাকে আনিনি, আর আনবো না ভেবেছি। ঈশান আর বাকি ছেলেদের কথার উত্তর দিতে লাকির ভালো লাগলো না। লাকিকে নিচু করাই হলো ওদের কথার একমাত্র উদ্দেশ্য। ঈশান আবার হাসতে হাসতে তার সঙ্গে মজা করে বলল, এমন ভাবে বলছিস যেন গাড়িটা তোরই ছিল। সত্যিই তো সাহস বটে, তোর মতো মোটা চামড়ার মৃত্যু খুব কমই দেখা যায়। এই কথা শুনে বাকি ছেলেরাও হেসে ফেলল। ঈশান লাকিকে আবার হাসতে হাসতে বলল, লাকি ভাইয়ের কথাই আলাদা, আমরা হলাম সাধারণ মানুষ, ছোটখাটো সেডান চালাই। আর লাকিকে দেখো, যদি তোরাও লাকির মতো লাক্সারি কার চালাতে চাস তাহলে নিজেদের চামড়াটাকে মোটা কর। বিক্রম ঈশানের থেকে আরো 1 ধাপ বেশি করে তাকে নিয়ে মজা করে বলল, লাকিকে ভাই বলিস না, ও তো আমাদের চিয়ার লিডার গ্রুপের ঠাকুমা না? ওকে এবার থেকে আমরা মালদার ঠাম্মা বলে ডাকবো। খেলা ছেড়ে লাকির সঙ্গে মজা করার জন্য অনেকেই জড়ো হলো। কেউ কেউ দাঁড়িয়ে শুনলো। একজন লাকিকে উদ্দেশ্য করে ওদের জিজ্ঞাসা করলো,
তোরা কার কথা বলছিস? কে চালায় লাক্সারি কার? ওই ছেলেটা? ও আবার কোথা থেকে পাবে এইসব গাড়ি? ওর তো বিশ্বাসই হলো না যে ডাব্বার কাছে দাঁড়ানো ছেলেটাকে নিয়ে লোকে এত কথা বলা বলি করছে। লাকি চুপচাপ শুনে গেল ওদের কথা। ও গায়ে মাখলো না। কিছুক্ষণ চুপচাপ এক কোনায় বসে তারপর ওখান থেকে বেরিয়ে যাবে ভাবলো। এর মধ্যে বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে গেল। কলকাতা ইউনিভার্সিটির টিমের ক্যাপ্টেন হলো ঈশান। তারা অন্য একটা ইউনিভার্সিটির টিমের সঙ্গে খেলছে। খেলা খুব জোরদার হলো। মাঝে মাঝে চিয়ার লিডার গ্রুপের মেয়েরা ড্যান্স করছে। ঈশান যখন সায়নীকে দেখলো তার খেলার স্পিড আরও বেড়ে গেল। সে ভেতরে ভেতরে খুব উত্তেজনা বোধ করলো। খেলা বেশিক্ষণ চলল না। ঈশানরা তাদের অন্য টিমকে অনেক গোলে হারিয়ে দিল। খেলা শেষ হলো সন্ধ্যা 6টায়। আর ঠিক সেই সময়ই বাস্কেটবল কোর্টের বাইরে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটাকে দেখেই সায়নী আনন্দে চিৎকার করে উঠল, দিদি! সায়নী তার দিদি ইপসিতার গাড়িটা চিনতে পেরেছে, কিন্তু এটাই বুঝতে পারছিল না যে ইপসিতা এখানে কেন এসেছে। বিক্রম গাড়িটা দেখে মুচকি হেসে সায়নীকে জিজ্ঞাসা করলো, সায়নী, এটা তোর এই নিউ সিটি ব্যাংকে আছে যে দিদি তার গাড়ি না? যতদূর আমার মনে আছে ওর তো এখনো বিয়ে হয়নি, তাই না? বিক্রম কোর্টে বল তো খুব ভালো করে সামলাতে পারতো, কিন্তু নিজের মনটাকে সে ঠিক মতন সামলাতে পারে না। যতক্ষণ সে সায়নীকে এসব কথা বলল ততক্ষণে ইপসিতা গাড়ি থেকে নেমে এসেছে। আজ ইপসিতা পিচ কালারের একটা মিনি স্কার্ট পরেছে আর তার উপরে সাদা রঙের একটা টপ। ইপসিতার স্কার্টটা হাঁটুর একটু উপরে ছিল। তাকে দেখে ব্যাংকে কাজ করা মহিলার থেকেও একজন খুব সাকসেসফুল মডেল বলে মনে হলো। সে যখন হিল জুতো পরা পাটা বার করে গাড়ি থেকে নামলো, বিক্রমের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ইপসিতা সোজা বাস্কেটবল কোর্টের ভেতরে ঢুকে এলো। খেলা শেষ হয়ে গেছিল বলে বাস্কেটবল টিমের সব ছেলেরা এক জায়গায় জড়ো হয়ে ইপসিতার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর তারা সায়নী আর তার দিদিকে নিয়েই আলোচনা শুরু করলো। একজন বলল, উফ, কি দারুণ দেখতে না? পাশ থেকে আরেকজন বলল, হবেই তো, সায়নীর দিদি বলে কথা। সায়নীর বাড়ির সবাইকেই খুব সুন্দর দেখতে। ইপসিতাকে দেখে ছেলেরা পাগলের মতো তাকিয়ে রইল। কেউ কেউ আবার নিজের চুল ঠিক করলো। সায়নী তাদের দেখে বলল, এসব সেজে গুজে কিছু হবে না। আমার দিদি তোমাদের কাউকে দেখবেই না। কিন্তু কে কার কথা শোনে? সবাই নিজের মতন করে চেষ্টা করতে থাকলো কিভাবে ইপসিতার চোখে পড়া যায়। ইপসিতার চোখে রয়েছে সানগ্লাস, ফ্যাশন করার জন্য। তাকে দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। স্বাভাবিকভাবেই ওকে দেখে কারোর মাথা ঠিক রইল না। সায়নী দৌড়ে তার দিদির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, দিদি, তুমি এখানে কি করতে এসেছো? ইপসিতা উত্তেজিত হয়ে খুশিতে সায়নীর হাত দুটো ধরে বলে, আমি এখানে নিজের বয়ফ্রেন্ডকে খুঁজতে এসেছি। আসলে ইপসিতা তার বোন সায়নীর কাছে এইটা বলার জন্য এসেছিল সে যেন লাকির সঙ্গে মিটিংয়ের একটা টাইম ফিক্স করে দেয়। কিন্তু ইপসিতা দূর থেকে লাকিকে ওখানে বসে থাকতে দেখেছে, তাই ও সায়নীর কাছে ওর আসার আসল কারণটা চেপে গেল। সায়নীর পেছনে যে ছেলেগুলো দাঁড়িয়েছিল তারা ভাবলো ইপসিতা কার খোঁজে এসেছে। সবার মনেই নতুন আশা জাগলো এবং সবাই আবার নিজেদের চুল আর চেহারা নিয়ে সচেতন হয়ে গেল। খেলা শেষ হওয়ার পর ওরা নিজেদের জামা কাপড়ও ছাড়েনি। সবাই ঘামে একেবারে ভিজে গেছে, কিন্তু কারুর মাথায় তখন সেই কথাটা নেই। ওদের মধ্যে বিক্রম হলো একটু তেজি ছেলে আর খুবই স্বাস্থ্য সচেতন। বিক্রম নিজে এক্সারসাইজ করতে ব্যস্ত থাকলেও আর চোখে সে ইপসিতাকে দেখছে। বিক্রম ভাবছে ইপসিতা নিজেই তাকে পাত্তা দেবে। বিক্রম এমন ভাব দেখাচ্ছে যেন সে ইপসিতাকে দেখছে না, অথচ চুপি চুপি সে ওদিকেই খেয়াল করছে। বিক্রম দেখলো ইপসিতা কারুর দিকেই নজর দিচ্ছে না, কিন্তু একবার সে বিক্রমের দিকে তাকালো। বিক্রমের মনে হলো ইপসিতা তার সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছে। সেই বা এই সুযোগ ছাড়বে কেন? ইপসিতা যখন বিক্রমের দিকে এলো, বিক্রম নিজের হাত বাড়িয়ে দিয়ে ইপসিতাকে বলল, হ্যালো ম্যাডাম, আমার নাম বিক্রম, চলুন আমরা একটু ওই দিকটাতে ঘুরে আসি। ইপসিতা এবার বিক্রমের দিকে তাকালোই না। বিক্রমকে পাশ কাটিয়ে সোজা লাকির দিকে চলে গেল। বিক্রম অবাক হয়ে গেল। তার মুখ দেখে মনে হলো খুবই নিষ্প্রভ আর উত্তেজনাহীন। বাকি ছেলেরা দূরে বিক্রমের দুর্দশা দেখে হেসে উঠল। ওদের দিকে তাকিয়ে বিক্রম এমন ভাব করলো যেন কিছুই হয়নি। ইপসিতা সোজা লাকির কাছে এসে তার পায়ের কাছে বসে পড়ল। সে লাকির হাত ধরে আর হেসে বলল, লাকি, তুমি এখানে বসে আছো? চলো না আমার সঙ্গে কোথাও বসে এক কাপ কফি খাই। সব ছেলেরা অবাক হয়ে দেখল ওই দৃশ্য। লাকির পায়ের কাছে ইপসিতা বসে রয়েছে। দুজনের মধ্যে দূরত্ব এত কম যে একটা হাতও গুলবে না। ইপসিতা খুব আশা নিয়ে লাকিকে রিকোয়েস্ট করছে কফি খেতে যাওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলো এই দৃশ্য দেখছে আর তাদের শরীর যেন হিংসেতে জ্বলে পুড়ে যাচ্ছে। এতদিন পর কেন ইপসিতা লাকির খোঁজ করছে? তবে কি সবার সামনে এবার লাকির আসল পরিচয় প্রকাশিত হবে? কি হবে লাকির সঙ্গে?
এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।